মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, লাইন দুটি শুনে আমরা নিশ্চয় বুঝতে পেরেছি লাইন দুটো নেওয়া হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতা থেকে। আর হ্যাঁ, আজকের শিক্ষণে আমরা 2 বিঘা জমি কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা শিক্ষণে প্রবেশ করি। 2 বিঘা জমি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? এই প্রশ্নের উত্তর হচ্ছে কাহিনী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এই কাব্যগ্রন্থটি 1900 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরে রবীন্দ্রনাথের কথা কাব্যগ্রন্থের সহযোগে কথা ও কাহিনী কাব্যগ্রন্থ প্রকাশ পায়। 2 বিঘা জমি কবিতাটি লিখেছেন 1302 বঙ্গাব্দের 31শে জ্যৈষ্ঠ। এই কবিতায় একটি শব্দ রয়েছে ভূঁই। প্রশ্ন হচ্ছে ভূঁই কি? ভূঁই শব্দটি কিভাবে এসেছে? এর উত্তরে আমরা বলবো ভূঁই অর্থ ভূমি। সংস্কৃত ভূমি শব্দ থেকে ভূঁই শব্দটি এসেছে। ভূস্বামী কি? এই প্রশ্নটির উত্তর হল ভূমির মালিক। শব্দটিকে আমরা সন্ধি বিচ্ছেদ করলে পাই ভূ যোগ স্বামী। আরও একটি শব্দের কথা উল্লেখ করা প্রয়োজন, তা হল পানি। পানি কি? এখানে প আকার মূর্ধন্য ন রস্বই, এই পানি অর্থ হল হাত। আমরা জানি পানি প আকার দন্ত ন রস্বই, এই পানি মানে জল। এবারে প্রশ্ন, সপ্তপুরুষ বলতে কি বোঝানো হয়েছে? সপ্তপুরুষ মূলত 7 প্রজন্ম। আসলে এটা 1, 2 করে 7 প্রজন্ম অর্থে নয়, এখানে ব্যবহার করা হয়েছে বহুকাল ধরে এই অর্থে। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। এই চরণদ্বয় দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এই প্রশ্নের উত্তরে আমরা বলবো গরিব মানুষেরা ধনীদের অত্যাচারে একসময় সম্পদ রক্ষার হাল ছেড়ে দেয় এবং মনে করে এটা স্রষ্টার ইচ্ছা, তাই স্রষ্টার নাম নিয়ে নিজের সম্পদের সত্ত্ব ত্যাগ করে। এখানেও উপেন নিজের সম্পদ হারিয়ে মনে করছে স্রষ্টা তার 2 বিঘা জমির পরিবর্তে এই বিশ্ব জগতের বিপুল জমি তাকে দান করেছে। এই বক্তব্য তুলে ধরে কবি আসলে এই ধরনের মানসিকতার বিপক্ষে অবস্থান গ্রহণ করেছেন, অর্থাৎ উপেনের ধারণা সঠিক নয় তা বুঝিয়েছেন। 2 বিঘা জমি কবিতার মধ্যে আমরা মোহগর্ত একটি শব্দ পাই। প্রশ্ন হচ্ছে মোহগর্ত কি? মোহ অর্থ হল অজ্ঞান বা ভ্রান্তি। তাহলে মোহগর্ত অর্থ হল মোহের গর্তে, অর্থাৎ অজ্ঞানতার তলদেশ। সে মাটি সোনার বাড়া, এখানে বাড়া বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটির উত্তর আমরা দেব বাড়া বলতে বৃদ্ধি পাওয়াকে বোঝানো হয়েছে।
ধিক ধিক ওরে, শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি। এই পংক্তিতে উপেনের কি প্রকাশিত হয়েছে? এই প্রশ্নের উত্তরটি আমরা দেব এইভাবে: উপেনের ক্ষোভ প্রকাশিত হয়েছে। তাই সে জন্মভূমিকে নির্লজ্জ ও বংশের কাঁটা বলে অভিহিত করেছে। কারণ ভূমির স্বভাবই এই, যে যেভাবে ব্যবহার করে ভূমি তা নীরবে করতে দেয়, কোনো প্রতিবাদ করে না। ধিক ধিক ওরে, শতধিক তোরে নীলাজ কোলোটা ভূমি। কবিতার এই পংক্তিটুকু তুলে যদি বলা হয় উপেনের এই ক্ষোভ প্রকাশকে মূল্যায়ন করো, তখন আমরা উত্তরটি এইভাবে লিখব: আবেগের দিক থেকে উপেনের এই ক্ষোভ প্রকাশকে সমীহ করা গেলেও বাস্তবতার ক্ষেত্রে সমর্থন করা যায় না। কেননা উপেনের উচিত ছিল জমিদারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা। প্রতিবাদ না করে 2 বিঘার পরিবর্তে বিশ্ব নিখিল লাভ করল, এই মিথ্যা তৃপ্তি নিয়ে সে গ্রাম ছাড়া হলো। উপেনের এ ধরনের কর্মের প্রতি কবি রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন ব্যক্ত করেননি। আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। এই বক্তব্য দিয়ে কি বোঝানো হয়েছে? এরকম প্রশ্ন হলে আমরা উত্তরটি লিখব: ভূস্বামী বাবু যখন উপেনকে সাধু বেশে চোর বলে অভিহিত করেছে, তখন সত্যের অপলাপ শুনে উপেনের হাসি আসছে, আবার চোখে জলও আসছে। উপেন ভাবছে এই চোর ডাক তাকে শুনতে হবে, ভাগ্যে এই ছিল। এখানে ঘট শব্দটির অর্থ হল ভাগ্য। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। উপেনের এই মন্তব্যে কি প্রকাশিত হয়েছে? রবীন্দ্রনাথই বা কি বুঝিয়েছেন? এইরকম প্রশ্ন থাকলে আমরা উত্তরটি দিয়ে দেব এইভাবে: উপেনের এই মন্তব্যে দুর্বলের মুখে নীতি কথা প্রকাশিত হয়েছে। শুধু নীতি কথা দিয়ে যে ভূস্বামীর হাত থেকে উপেন জমি রক্ষা করতে পারেনি, এই নীতি কথা দিয়ে শেষ জীবনে আমচোরের অপবাদ থেকেও মুক্তি পায়নি। রবীন্দ্রনাথ সে কথাই স্পষ্টভাবে এই কবিতায় তুলে ধরেছেন। অর্থাৎ নীতি কথা দুর্বলদের উপকারে আসে না, সে কথা রবীন্দ্রনাথ তার 2 বিঘা জমি কবিতায় উপেনকে প্রতিনিধি হিসেবে উপস্থাপন করে তা তুলে ধরেছেন। ভাবিলাম হায়, আর কি কোথায় ফিরে পাব সে জীবন, সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে। এই চরণদ্বয়ের মধ্যে অর্থ সম্পর্ক দেখাও। এইরকম জানতে চাওয়া হলে বা এরকম অর্থ সম্পর্ক দেখাতে বললে আমরা উত্তরটি লিখে দেব এইভাবে: এখানে মানব ও প্রকৃতির অনুভূতির একাত্মতা প্রকাশিত হয়েছে। প্রথম চরণে মানুষের হতাশা, পরের চরণে প্রকৃতির দীর্ঘ নিঃশ্বাস মিলে মিশে একাকার হয়ে গেছে। 2 বিঘা জমি কবিতায় নিহিত রবীন্দ্র বক্তব্য কি? এইরকম প্রশ্ন থাকলে আমরা উত্তরটি লিখে নেব এইভাবে: এই কবিতায় রবীন্দ্রনাথের মূল বক্তব্য হল, দুর্বল শুধু নীতি কথার উপর ভরসা করে যদি চলে, তাহলে ধনীর শোষণ থেকে তাদের মুক্তি নেই। ধনীর শোষণ থেকে মুক্তি পেতে চাইলে দুর্বলের
বাক্যের মাধ্যমে শোষণ প্রতিহত করার মানসিকতা গড়ে তুলতে হবে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এই বক্তব্য দ্বারা কবি কি বুঝিয়েছেন? এখানে আমরা উত্তরটি লিখে দেব এইভাবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই বক্তব্য দ্বারা বুঝিয়েছেন, ধনীরা আরও ধনী হতে চায়। এ কারণে তারা নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে গরিব ও সাধারণ মানুষকে শোষণ করে এবং এই শোষণের মাধ্যমেই নিজেদের সম্পদ বৃদ্ধি করতে তৎপর থাকে। এ পর্যায়ে আমরা 2 বিঘা জমি কবিতা থেকে ছোট ছোট আরো কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নেব। প্রশ্ন হতে পারে, উপেনের আর সব জমি কিভাবে চলে গেছে? এর উত্তর হবে ঋণে। 2 বিঘা জমি কি ধরনের কবিতা? এর উত্তর হবে 2 বিঘা জমি কাহিনী কবিতা। ভূস্বামী চরিত্রে কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে? এই কবিতায় ভূস্বামী চরিত্রে সামন্তবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। অবারিত মাঠ, গগন ললাট কিসের প্রতীক? এইরকম প্রশ্ন হলে আমরা উত্তর দেব মুক্ত জীবনের প্রতীক। পেলে 2 বিঘে প্রস্থে ও দীঘে সমান হইবে টানা। বাক্যে বাবুর কোন ধরনের মানসিকতা ফুটে উঠেছে? এই বাক্যে স্বার্থপরতা ফুটে উঠেছে। সপ্তম সুর কি? সপ্তম সুর মূলত সঙ্গীতের সর্বোচ্চ সুর, তবে 2 বিঘা জমি কবিতায় ব্যবহার করা হয়েছে উচ্চ গলায় কথা বলা অর্থে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের এই শিখন পর্বে সংযুক্ত থাকায় অসংখ্য ধন্যবাদ। শিখন থেকে বিদায় নেওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ রইল, তা আঞ্চলিকতার কারণে উচ্চারণ ভঙ্গিতে কোনো দোষ ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিচার করার অনুরোধ রইল। সর্বোপরি সকলেই ভালো থাকবেন।